হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 11-এর অর্থাৎ সেম 1-এর ফাইনাল যে মক টেস্টটা নেওয়া হয়েছিল তার আনসারকে নিয়ে, অর্থাৎ আনসারগুলো কিভাবে করব সেটা দেখে নেবো আজকে ভিডিওতে। চলো শুরু করি। হুম, দেখো আমরা প্রশ্ন এখানে কিছু দাগানো আছে উত্তর, ওটা আমার কোনো একটা স্টুডেন্ট দাগিয়েছে, সেই যে পাঠিয়েছে এটা। তা যা হোক, সেই দাগানোগুলোকে মানে ইগনোর করো, আমি এখানে আনসারটাকে দাগিয়ে দেবো আলাদা করে। তা প্রথম কোয়েশ্চেনটি যেখানে এখানে বলছে যে একটি ধাতব অক্সাইডে ওজন হিসেবে 60% ধাতু আছে, ধাতুটির তুল্যাঙ্ক ভার হলো। তাহলে দেখা যাক এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করবো আর কি। তাহলে দেখো 60% ধাতু আছে বলা হয়েছে, তাহলে 60% ধাতু। 60% ধাতু মানে কি? 40 অক্সাইড যৌগ, তাহলে 40% অক্সিজেন আছে, 40% অক্সিজেন আছে, একের দাগ। তাহলে 40% অক্সিজেন, তার মানে আমরা বলতে পারি টোটাল যদি 40 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, অক্সিজেনের সাথে যুক্ত হয় 60 গ্রাম ধাতু, তাই তো? তাহলে 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যতটা যুক্ত হয় সেটাকে আমরা তুল্যাঙ্ক ভর বলি। তাহলে 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যেটা যুক্ত হবে সেটাকে আমরা বলি তুল্যাঙ্ক ভর। থেকে 60 ইন্টু 8 বাই 40, কত আসলো? 12, তাই তো? তাহলে তুল্যাঙ্ক ভর হবে কত? 12। তাহলে আমাদের এখানে যে আনসারটা হবে সেটা কিন্তু এইটা, অপশন এ, অর্থাৎ 12 দাগটা। ঠিক আছে? এই 12 মানে অপশন এ, অর্থাৎ 12 উত্তর হবে। ঠিক আছে? তারপর একটা দেখো বলছে কোন ক্ষেত্রে গুণানুপাত সূত্রটি মান্য করা হয় না। তাহলে গুণানুপাত সূত্রে দেখবে, যারা পড়েছে গুণানুপাত সূত্র সেটা দেখবে সমগণীয় শ্রেণীর ক্ষেত্রে এটা মান্য করা হয় না গুণানুপাত সূত্র। তাহলে সমগণীয় শ্রেণী এখানে কোথায় আছে? দেখো দেখো অপশন সিতে, এখানে কিন্তু বিউটেন এবং হেক্সেন আছে, তাই তো? তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপর বলছে একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ায় 0.72 গ্রাম জল এবং 3.08 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, হাইড্রোকার্বনটির স্থূল সংকেত কত হবে? একদম এটার একটা মেথড আছে, সেটা হলো তিনের দাগ। এইটা মনে রাখবে, CxHy প্লাস x প্লাস y/4 O2, that is equals XCO2 প্লাস y/2 H2O। তাহলে এইখানটায় দেখো কি বলা হয়েছে? বলা হচ্ছে যে 0.72 গ্রাম জল আর 3.08 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানে বসাবো 3.08 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 3.08 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, আর 0.72 গ্রাম জল তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44, তাহলে 44 ইন্টু এক্স, মানে এক্স মোল। তাহলে আমরা সেখান থেকে গ্রামে প্রকাশ করলাম 44 ইন্টু এক্স, এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত? অ্যাকচুয়ালি বলা হচ্ছে 3.08। তাহলে এখান থেকে এক্সটা পেয়ে যাব, এক্স ইকুয়ালস টু 3.08 বাই 44, 308, 44, 7, এক্স ইকুয়ালস টু হবে 0.07, তাই তো? আর একই রকম ভাবে
y/2 18, y/2 ইন্টু 18, এত গ্রাম জল মানে 0.72, তাহলে y ইকুয়ালস টু কি হবে 72 ইন্টু 2/18, কাটাকুটি 72, 8×9 = 08। তাহলে y এর মান, তাহলে x/y কত হবে, x/y 0.07/0.08, অর্থাৎ 7 x/y হচ্ছে 7:8। তাহলে হাইড্রোকার্বনটার সংকেত কি হবে, CxHy যদি হয় তাহলে হাইড্রোকার্বনটার সংকেত হবে C7H8। ঠিক আছে, C7H8, C7H8 হবে হাইড্রোকার্বনটির সংকেত। তাহলে দেখো ওখানে কোথায় অপশানে আছে, দেখো এখানে অপশান ডিতে আছে। ঠিক আছে, এইভাবে অপশান ডিতে C7H8। আচ্ছা, এই একটা একটু কনফিউশিং বা একটু অন্য ধরনের কোয়েশ্চেন, যেটা অ্যাটমিক স্ট্রাকচারের হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর রিডবার্গ ধ্রুবকের অনুপাত। দেখো এখানে একটু বোঝার আছে কনসেপচুয়ালি, যে আমরা রিডবার্গ ধ্রুবক আর এটা অ্যাকচুয়ালি কি জানি, রিডবার্গ কনস্ট্যান্ট, সেটা ইকুয়ালস টু কি, রিডবার্গ কনস্ট্যান্ট সেটা ইকুয়ালস টু হয় সিজিএসএই যদি বলি 2π² mz² e⁴/CH³ এইরকম একটা। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি এই যে এমটা না, এটা মাস অফ ইলেকট্রন ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এইটাকে বলা উচিত এইভাবে 2π² μz² e⁴/CH³। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা স্পষ্টতই এই যে এই মিউটাকে বলা হয় রিডিউস মাস, রিডিউসড মাস, যেটার রাশিমালা হবে mn ফর নিউক্লিয়াস, e ফর ইলেকট্রন বাই mn প্লাস m। ঠিক আছে, এবারে হাইড্রোজেনের ক্ষেত্রে মিউ এইচ, এইটা অ্যাকচুয়ালি প্রোটন টু ইলেকট্রন, প্রোটনই থাকে, নিউট্রন থাকে না। এবার এমপি অনেক ভারী, মানে এমপির মানটা অনেক বড় এমির থেকে, তাহলে এটাকে থেকে আমরা বলতে পারি মিউ অফ হাইড্রোজেন দ্যাট ইজ ইকুয়ালস টু এমই, এমপি বাই এমই বাই এমপি। তাহলে এমপি এমপি কেটে গেলে এটাই হবে এমই, অর্থাৎ আমরা বলতে পারি যে মিউ এইচ এটা নিয়ার অ্যাবাউট এমই, অর্থাৎ যেটা এম আমরা বলছি এখানে। ঠিক আছে, সেই জন্য এইখানে কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা এম বলতে পারি, কিন্তু ইন জেনারেল আমাদের ওটা মিউ লেখা উচিত আর কি, রিডিউস মাস। ঠিক আছে, এবার মিউ অফ হিলিয়াম, নিয়ারলি 2 টাইমস অফ মিউ অফ হাইড্রোজেন, নিয়ারলি 2 টাইমস। ঠিক আছে, এক অপেক্ষা অনেক বড়, সেটা প্রায় 2 এর কাছাকাছি হয়। কিন্তু যদি মিউ হিলিয়াম প্লাস বলতো তাহলে কিন্তু সেটা মিউ অফ হাইড্রোজেনের সাথে সমান হতো 1 ইলেকট্রন সিস্টেম হলে। কিন্তু এখানে কিন্তু মিউ এইচ প্লাস বলেনি, হিলিয়ামই বলেছে, দুটোই পরমাণু বলেছে। তাহলে এখানে ভেরিয়েবলটা দেখো, হাইড্রোজেন
যার জেড হচ্ছে 1, আর হিলিয়াম যার জেড হচ্ছে 2। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুলা থেকে যে আরটা প্রপোর্শনাল টু কি, মিউ জেড স্কোয়ার। আরগুলো তো সব কনস্ট্যান্ট। আরটা প্রপোর্শনাল টু মিউ জেড স্কোয়ার, ঠিক আছে, মিউ জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে মিউ হাইড্রোজেন আর হিলিয়াম বলেছে, তাই না? হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেন বাই হিলিয়াম কি হবে, মিউ হাইড্রোজেন অন স্কোয়ার মিউ হিলিয়াম 2 স্কোয়ার। তাহলে হাইড্রোজেন বাই হিলিয়াম 1/4, তাই তো? এটা আসবে। এবার এইটা বলা হয়েছে প্রায় 2 টাইমস ভারী, রিডিউস মাসটা প্রায়। তাহলে এখান থেকে 1/2 ইন্টু 1/4, ইট ইজ 1/8। আচ্ছা, এটা তো 1/8 আসলে। যদি হিলিয়াম প্লাস বলতো তাহলে কি হতো? হিলিয়াম না বলে, যদি হিলিয়াম প্লাস বলতো, যদি এইটা বলতো হাইড্রোজেন বাই আর অফ হিলিয়াম প্লাস, তাহলে এইটা কিন্তু এরকম আসতো। মিউটা যেহেতু সমান প্রায়, তাহলে জেড অফ হাইড্রোজেন তার স্কোয়ার, জেড অফ হিলিয়াম প্লাস তার স্কোয়ার আসতো। মিউর উপর ডিপেন্ড করতো না, কারণ মিউ প্রায় দুজনের সেম, হিলিয়াম প্লাস আর হাইড্রোজেনের সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেম। তাহলে এখানে তখন উত্তর আসতো কিন্তু 1/2 স্কোয়ার মানে 1। তখন আসতো কিন্তু মিউ হাইড্রোজেন ইস টু মিউ হিলিয়াম প্লাস, তখন আসতো 1:4। কিন্তু এখানে হিলিয়াম প্লাস বলেনি, এখানে হিলিয়াম বলেছে। তাহলে আর এইচ ইস টু আর অফ হিলিয়াম দ্যাট ইজ ইকুয়ালস টু 1:8 হবে। কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভুল করলে হবে না, এটা অনেকে গোলাতে পারে বা ভুল করতে পারে। হিলিয়াম প্লাস বললে উত্তর আসবে হাইড্রোজেন আর হিলিয়াম প্লাসের রিডবার কনস্ট্যান্টের তখন আসবে 1:4। আর যখন হিলিয়াম প্লাস না বলে শুধু হিলিয়াম পরমাণু বলবে, তখন হাইড্রোজেন রিডবার কনস্ট্যান্ট আর হিলিয়াম পরমাণু রিডবার কনস্ট্যান্টের যে অনুপাত সেটা 1:8 হবে, অর্থাৎ 1/8 হবে। আর এইচ বাই আর এইচ ই, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোন অপশনটা হচ্ছে, তাহলে এখানে পরমাণু বলেছে, তাহলে অপশন সিটাই হবে। আয়ন বললে, যখন হিলিয়াম আয়ন বলতো তখন হচ্ছে 1/4 হতো। আচ্ছা, তারপর একটা দেখো 5-এর দাগ। যদি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা 0 হয় তবে ভরবেগের অনিশ্চয়তা। দেখো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স h/4 পাই, ঠিক আছে। মানে গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 পাই, তা আমরা সমানই ধরে সমান ধরেই করছি আর কি, মিনিমাম ভ্যালুটা ধরে করছি, মিনিমাম ভ্যালুটা অ্যাকচুয়ালি এটা গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 পাই। তাহলে মিনিমাম ভ্যালুটা h/4 পাই, তাহলে মিনিমাম ভ্যালুটাই ধরি h/4 পাই। তাহলে দেখো পজিশন নির্ণয়ের ত্রুটি কি বলেছে, অবস্থানগত অনিশ্চয়তা 0, তাহলে ভরবেগের অনিশ্চয়তা। তাহলে ডেল্টা এক্সটা 0 বলেছে, তাই তো? তাহলে ডেল্টা পি এক্স কি হবে? তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে এটা অসীম, ইনফিনিটি হবে, অসীম, ঠিক আছে। তাহলে এটা ইনফিনিটি হবে। তাহলে দেখো অপশন ডি, অপশন ডি রাইট আনসার, ঠিক আছে। অপশন ডি হবে রাইট আনসার, অসীম। তারপরে বলেছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হলে লিথিয়াম প্লাস আয়নের ব্যাসার্ধ কত হবে? একদম ফর্মুলায় ফেলে দেবে, ফর্মুলাতে ফেলে দিলেই চলে আসবে।
Rn equals to a naught into n square by z angstrom। এখানে a নটটা কত, 0.53 angstrom। তাহলে Rn equals to 0.53 into n square by z angstrom। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিথিয়াম প্লাসের বলা হয়েছে, তো লিথিয়াম 2 প্লাস, সরি লিথিয়াম 2 প্লাস, লিথিয়াম 2 প্লাস, তাহলে আর লিথিয়াম 2 প্লাস কি হবে, কত কক্ষ বলেছো, কোন কক্ষ, আয়নের বেসার্ধ মানে প্রথম কক্ষই হবে, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম, তার মানে প্রথম কক্ষই হবে। তাহলে 0.53 ইন্টু 1 স্কোয়ার বাই জেড, লিথিয়ামের ক্ষেত্রে জেড কত, লিথিয়াম জেড কিন্তু 3, তাই তো, তাহলে 0.53 বাই 3, 0.17 এর একটু বেশি হবে আর কি, 0.51 হলে 0.17 আসতো, 0.17 এর একটু বেশি, সামান্য 0.17, মানে 0.17, 0.17 এর কাছে। দেখো একদম আসে একটা, অপশন বি এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, ক্রোমিয়াম Z24 এর 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট। আচ্ছা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস R1 3d 4s। আচ্ছা, R1 পর্যন্ত 18, তাই তো, এইবার প্রথমে কোথায় ঢোকে, 4s-এই ঢোকে, তাহলে এখানে 4s2 3d4 হওয়ার কথা ছিল, কিন্তু s থেকে একটা ইলেকট্রন ডিতে চলে যায়, কারণ 3d5 4s1 হলে এটা মোট স্টেবিলিটি পায় এক্সচেঞ্জ এনার্জির জন্য, সুষম ইলেকট্রন বন্টনের জন্য। ঠিক আছে, তাহলে 4s অন 3d5, কিন্তু এখানে 19তম ইলেকট্রনটা কিন্তু এইটা, এটা হচ্ছে 19th ইলেকট্রন, 19th ইলেকট্রন, এটা 19তম ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই যে এখানে 4s এর ক্ষেত্রে দেখো, যদি 19তম ইলেকট্রন হয়, এই 4s এ যে ইলেকট্রনটা আছে, তাহলে 4s মানে কি, এখানে 4s ইলেকট্রন মানে, 4s ইলেকট্রন মানে n এর মান 4, s অরবিটাল, তাহলে s অরবিটাল মানে l এর মান 0, m এর মান অবভিয়াসলি 0 হবে, আর s এর মান প্লাস আপ মাইনাস আপ, তাহলে s এর মান প্লাস আপ আর মাইনাস আপ, প্লাস আপই ধরলাম, n l m s। তাহলে এবার দেখো এখানে অপশানে কোনটা খাটছে, 4 0, এই তো অপশান বি। ঠিক আছে, আচ্ছা, 4s কক্ষকের রেডিয়াল ও অ্যাঙ্গুলার নোডের সংখ্যা, একটা একদম সূত্রই ফেললে হয়ে যাবে, এটাও সূত্র ফেলতে হবে, নাম্বার অফ রেডিয়াল নোড n minus l minus 1, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড l হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটু বোঝার আছে এখানে, তাহলে বোঝার কিছু না আর কি, সূত্রে ফেলে দিলেই হয়ে যাবে আর কি। 4s বলেছে, তাহলে 4s বলতে n এর মান কত, এখানে 4, আর l এর মান 0, তাহলে এখানে রেডিয়াল নোড কত হবে, নাম্বার অফ রেডিয়াল নোড 4 মাইনাস 0 মাইনাস 1, তাহলে 3, আর অ্যাঙ্গুলার নোড কি হবে, 0, তাই তো, তাহলে 3 0, 3 0, রেডিয়াল নোড 3টে আর অ্যাঙ্গুলার নোড 0টা। 3 0, অপশান সি। আচ্ছা, তামা কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, 3d10 4s1 এটাও একটা ব্যতিক্রান্ত ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়াম এবং কপার এক্সচেঞ্জ এনার্জির জন্য বা সুষম ইলেকট্রন বন্টনের জন্য কিন্তু ওই
3d9 4s2 বা 3d4 4s2 না হয়ে 3d10 4s1 অথবা 3d5 4s1 হয়। কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তাহলে এখানে কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস এটা সবাই জানো, অপশন বি রাইট অ্যান্সার। আচ্ছা, 10 দাগ, হাইড্রোজেন বর্ণালীতে বামার সারির এইচ আলফা রেখার তরঙ্গ দৈর্ঘ্য। হাইড্রোজেন বর্ণালীতে বামার সারির এইচ আলফা রেখার তরঙ্গ দৈর্ঘ্য একদম ফর্মুলা দিয়ে করতে হবে আর কি। তাহলে রিডবার্গ ইকুয়েশন 10 দাগটা, রিডবার্গ ইকুয়েশন কি ছিল? বামার সিরিজ ফর বামার সিরিজ ফর বামার সিরিজের ক্ষেত্রে কি ছিল? ফর বামার সিরিজ nu bar equals to 1 by lambda, that is equals to RH into 1 by 2 square minus 1 by n square। তাই তো হাইড্রোজেন অ্যাটম বলে জেড স্কোয়ার টার্মটা অন হয়ে গেল, আর জেড স্কোয়ার টার্মটা লিখলাম না। তাহলে এখানে n এর মানটা কি হয়? 3 4 5 ডট 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 চলতে থাকবে। তাহলে এখানে এইচ আলফা বলেছে, তাহলে এইচ আলফা মানে কি? n এর মানটা 3, তাহলে 1 by lambda 1 by lambda equals to কি? আর h into 1 by 2 square minus 1 by 3 square 1 by lambda 109678, এটাও লিখতে পারো 109737, এরকম একটা আছে। ঠিক আছে, দুটো এক্সপেরিমেন্টাল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালু যে কোনো একটা লিখতে পারো অঙ্ক করার জন্য। এটাও লেখা যায়, একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু একটা থিওরিটিক্যাল ভ্যালু, দুটো প্রায় কাছাকাছি আসে। এত সেন্টিমিটার ইনভার্স অর 109737, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো আর এইচ এর ভ্যালু 1/4 minus 1/9। এটাকে ক্যালকুলেট করে দেখো, এটা ক্যালকুলেট করলে দেখবে যেটা আসবে আর কি, ল্যামডাটা বলে দিচ্ছি, যেটা আসবে 556.5, এই সরি 656.5। ঠিক আছে, এটা আমি আগের বারের মক টেস্টেও দিয়েছিলাম, মানে বেশিরভাগ পরীক্ষায় এই অঙ্কটা দিই আর কি। নেটের মক টেস্টে বা যে কোনো জায়গায় মক টেস্টে এই কোশ্চেনটা দিই, উত্তরটাও মনে আছে, দেখবে ক্যালকুলেশন করবে এটা এত ন্যানোমিটার আসবে। মানে এখানে কিন্তু উত্তরটা আসবে, এখানে এখনো পর্যন্ত এখানে সেন্টিমিটার ইনভার্স, তারপরে ল্যামডাটা উল্টে দিলে 1 বাই ল্যামডা করলে এখান থেকে প্রথমে সেন্টিমিটারে আসবে উত্তর, সেখান থেকে ন্যানোমিটার, কারণ 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁻9 মিটার, তার মানে 10⁻⁻7 সেমি হবে। ঠিক আছে, সেখান থেকে কনভার্ট করলে অ্যাকচুয়ালি ন্যানোমিটারে এটাই আসবে। তাহলে অপশানে দেখো 656.5। আচ্ছা, H2O, H2S, H2SE, H2TE এর স্ফুটনাঙ্কের সঠিক ক্রম। আচ্ছা, এটা ক্লাস 12 এর বেশি সুইট করে কোয়েশ্চেনটা। H2O, H2S, H2SE, H2TE, মেনলি এটা স্ফুটনাঙ্কটা, বয়লিং পয়েন্টটা ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে। এবার ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশনটা যত মলিকুলার ওয়েট বাড়বে তত বাড়বে, তাহলে এখান থেকে এইদিকে মলিকুলার ওয়েট বাড়ছে, তাহলে বয়লিং পয়েন্টটা বাড়ার কথা H2O থেকে H2T এর দিকে। এবার এখানে একটা এক্সেপশনাল ব্যাপার, সেটা হচ্ছে এই যে H2O এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হয়, শুধুমাত্র জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হয়, তার জন্য কি হলো, বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে ওভারঅল অর্ডারটা কি হবে? H2S, H2SE, H2TE,
এটা বয়লিং পয়েন্টের অর্ডার হবে। এটা ক্লাস 12 এর বেশি সুইট করে আর কি। কোন অপশনটা এখানে? অপশন সি। আচ্ছা, ল্যান্থনাইট মৌলগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস। হুম অপশন বি, n-2 f1 to 14 n-1 d0 to 1 ns2, এটাই। আচ্ছা, আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম। আচ্ছা, এখানে কে কে দিয়েছে? আমরা এখানে একটা জিনিস বলেছিলাম, যদি আইসো ইলেকট্রনিক স্পিসিস হয়, এখানে এটা মনে রাখবে, ইফ আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক হয়, তাহলে এইটা ভাবতে পারি, ইন জেনারেল এটা ভাবতে পারি, জেড বাই এইটা, অথবা যদি আইসো ইলেকট্রনিক হয় এইটা ভেবে নেবে, ক্যাটায়নের আধান যত বাড়বে তত আকার ছোট হবে, অ্যানায়নের আধান যত বাড়বে তত আকার বড় হবে, তাই তো? তাহলে এখানে কে কে আছে? n3o2 Na প্লাস। আচ্ছা, n3o2 f মাইনাস Na প্লাস। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু জেড এর মান ডিফার করছে। তাহলে নাইট্রোজেনের জেড 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, সোডিয়ামের তো ওই 11 জেড। কিন্তু ইলেকট্রন সংখ্যা সবকটার ক্ষেত্রে কিন্তু 10টা করে আইসো ইলেকট্রনিক স্পিসিস এরা। ঠিক আছে? তাহলে এইবার এই জেড বাই ই যত বাড়বে আরটা কিন্তু তত কমবে। জেড বাই ই যদি বাড়ে তাহলে আরটা কমবে। তাহলে এখান থেকে একটা কনক্লুশনে পৌঁছানো যায়, ক্যাটায়নের আধান যত বাড়বে তত আকার কমবে, অ্যানায়নের আধান যত বাড়বে তত আকার বাড়বে। ক্যাটায়নের এখানে আর Na প্লাস ছাড়া ক্যাটায়ন নেই। ঠিক আছে? ক্যাটায়নের আকার অবভিয়াসলি সরি, ক্যাটায়নের আকার অবভিয়াসলি অ্যানায়নের আকার থেকে ছোট হবে, কারণ আইসো ইলেকট্রনিক এখানে। ঠিক আছে? তাহলে এইটা একটু মাথায় রাখো। তাহলে এইটা ভাবলেই আর কি, এই Na প্লাস এর থেকে রেডিয়াস এফ মাইনাস এর বড়, তার থেকে O2 মাইনাস এর বড়, তার থেকে N3 মাইনাস এর বড়। ঠিক আছে? এটা রেডিয়াই, অর্ডার অফ আয়নিক রেডিয়াই। ধরো, ঠিক আছে? এরপরে আমরা যাব, তাহলে এইখানে কোনটা হচ্ছে? এই যে অপশন এটাই, আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির সঠিক ক্রম, অপশন সি। এটা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা বেশি হয়, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা বেশি হয়, কিন্তু ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি হয় ফ্লোরিনের থেকে। তাহলে কি বললাম? ফ্লোরিন মানে এফ, ফ্লোরিনের তো তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা বেশি, কিন্তু ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি। ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, কারণ ক্লোরিনের আকারটা বড় হওয়ার জন্য ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা ফ্লোরিনের তুলনায় কম হয়। ঠিক আছে? সেই জন্য এটা সঠিক। আচ্ছা, ভেসপার তত্ত্ব অনুসারে কোনটির বন্ধন কোণ সর্বনিম্ন হয়? ঠিক আছে, দেখা যাক। কত দাগ? 15। আচ্ছা, মিথেন আছে, H2O আছে, NH3 আছে, C2H2 আছে। দেখো এইটা কার্বন, এখানে sp হাইব্রিডাইজ, এখানে নাইট্রোজেন sp3, এখানে অক্সিজেন sp3, এখানে কার্বন sp3।
তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল আমরা জানি যত এস ক্যারেক্টার বৃদ্ধি পায় তত বন্ড অ্যাঙ্গেল বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা এসপির সাথে sp3 তুলনা করব না, তাহলে এসপি অনেক বেড়ে যাবে, তাহলে সর্বনিম্ন দেখতে গেলে আমার এই তিনটে দেখতে হবে। এবার এইখানে আমার ভেসপার থিওরি মাথায় রাখতে হবে, যত বেশি লোন পেয়ারের সাথে লোন পেয়ার বা লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন হবে তত বন্ড অ্যাঙ্গেল কমবে, তাই তো? এইটা পড়েছিলেন, লোন পেয়ার রিপালশন গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার বন্ড, ঠিক আছে? তাহলে এই যে মিথেনের ক্ষেত্রে স্ট্রাকচারটা যেটা হয় একদম সুষম চতুস্তলকীয়, বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, এই যে বন্ড অ্যাঙ্গেলটা, আচ্ছা, অ্যামোনিয়ার পিরামিডাল শেপ, একটা লোন পেয়ার থাকে, তাহলে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন হয়, তার জন্য এই যে বন্ড অ্যাঙ্গেলটা একটু কমে যায় 109 ডিগ্রি 28 মিনিটের থেকে 107-এর কাছাকাছি চলে আসে। একশো সাত ডিগ্রি। আর জলের ক্ষেত্রে দুটো লোন পেয়ার থাকার জন্য বন্ড অ্যাঙ্গেলটা আরো কমে, কারণ লোন পেয়ারের সাথে লোন পেয়ারের রিপালশন, আবার লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশনটাও আছে, তাই না? তাহলে আরো একটু কমে যায়, ফলে এই বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় 104.5 ডিগ্রি। তাহলে এখানে সব থেকে বন্ড অ্যাঙ্গেল লো হবে জলের ক্ষেত্রে, ভেসপার থিওরিটাকে মাথায় রাখতে হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সর্বনিম্ন বন্ধন কোণ। আচ্ছা, হিলিয়াম অণুর ক্ষেত্রে He2 He2 অণুর ক্ষেত্রে বন্ধন ক্রম, এটা তোমরা সবাই জানো 0 হয় নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে বন্ধন ক্রম। হিলিয়াম 2 মানে আমরা যদি ধরে নিই টোটাল 4 ইলেকট্রনস, তাহলে সিগমা অন এস টু সিগমা স্টার অন এস 2 ইলেকট্রন, এমও ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে বন্ড অর্ডার কি করে ক্যালকুলেশন করা হয়? বন্ড অর্ডার হাফ অফ নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, দুটো বন্ডিং দুটো অ্যান্টি বন্ডিং, শূন্য, ঠিক আছে? তাহলে এখানে বন্ডিং ইলেকট্রন দুটো, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দুটো, এর ফলে বন্ড অর্ডারটা শূন্য হচ্ছে, ঠিক আছে? নিচের কোনটি অধ্রুবীয়? দেখো, এটা BF3 হবে, কেন হবে সেটা বলে দিই। BF3টা অধ্রুবীয়, কারণ BF3-র যদি স্ট্রাকচার দেখো তাহলে এটা ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার। BF বন্ধনটা ধ্রুবীয়, এই যে BF বন্ধন এইটা পোলার, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে BF বন্ধনটা পোলার হয়। কিন্তু এই যে BF বন্ধনের যে ভ্রামক, ধরো এই দুটো বন্ধন, এদের যদি লব্ধিটা এইদিকে ক্রিয়া করে তাহলে এই লব্ধিটা তৃতীয় যে BF বন্ধন আছে তার সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য মিউনিট সেটা শূন্য হয়ে যায়, সেই জন্য এটা নন পোলার। এটা পোলার, অর্থাৎ BF3 নন পোলার, BF বন্ধন পোলার, মাথায় রাখতে হবে। BF বন্ধনটা পোলার, কিন্তু BF3 মলিকুলটা নন পোলার, ঠিক আছে? আচ্ছা, স্তম্ভ অন, স্তম্ভটা মূলক বলেছে, দেখো C2H2 একটু আগে বললাম এটা sp হাইব্রিডাইজেশন, এখানে করে দিচ্ছি sp হাইব্রিডাইজেশন, তোমরা ওখান থেকে দাগ নম্বরটা অপশন নম্বরটা খুঁজে নিও। আমি এইটাই ফর্মুলা আছে হাইব্রিডাইজেশন বের করার, H ইকুয়ালস টু হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, ঠিক আছে? আমি যদি SF6 বলি, SF6 এর ক্ষেত্রে যদি বলি তাহলে H কি হবে? হাফ সালফারের কেন্দ্রীয় পরমাণুর উজ্জিত কক্ষে ইলেকট্রন সংখ্যা 6, একযোজী পরমাণু ফ্লোরিন 6 মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ, তাহলে 12
মানে 6 এইচ এর মান 6 হলে হয় sp3d2, তাহলে SF6 হবে sp3d2। আচ্ছা SO2, SO2 হবে sp2, আর IF7 হবে sp3d3। ফর্মুলাটা দিয়ে ডাইরেক্ট এসে যাবে, ঠিক আছে। তারপরে বলেছে NH3 এবং NF3 এর লব্ধি দ্বিমেরু ভ্রামকের ক্রম। আচ্ছা, দুটোর স্ট্রাকচার একই রকম, কিন্তু দ্বিমেরু ভ্রামক আলাদা। লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামক সবসময় উপরের দিকে। এবার NH বন্ধন দ্বারা ভ্রামক নাইট্রোজেনের দিকে, তার মানে উপরের দিকে, তাদের লব্ধিটাও উপরের দিকে। তাহলে আর এইখানে যেটা হবে, লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামক উপরের দিকে, NF দ্বারা বন্ধনের নিচের দিকে, অর্থাৎ তাদের লব্ধিটাও নিচের দিকে, 3টে NF বন্ধনের যে লব্ধি ভ্রামক। ফলে লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামক আর NF বন্ধনগুলি দ্বারা সৃষ্ট ভ্রামকের যে লব্ধি, সেটা লোন পেয়ারের সাথে দ্বারা সৃষ্ট যে ভ্রামক তার সাথে বিপরীত অভিমুখী হয়ে যায়, সমান হয় না। সমান বিপরীতমুখী হলে 0 হয়ে যেত, কিন্তু এখানে মিউটা লো হয়ে যাবে, অর্থাৎ রেজাল্টেন্ট একটা দিক থাকবে, আইদার উপরের দিকে থাকবে অর নিচের দিকে থাকবে, রেজাল্টেন্ট একটা দিক থাকবে। কিন্তু এখানে রেজাল্টেন্ট দিকটা উপরের দিকেই, কারণ অ্যাডিটিভ ইন নেচার, সবই একই দিকে ক্রিয়া করেছে। 3টে NH বন্ধনও যেদিকে, লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামকও 3 দিকে, ফলে অ্যাডিটিভ ইন নেচার। আর এখানে লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামক উপরের দিকে, কিন্তু NF দ্বারা সৃষ্ট ভ্রামক নিচের দিকে, ফলে তাহলে মিউ NH3টা কিন্তু গ্রেটার দেন মিউ NF3 হবে। তাহলে মিউ NH3 অপশন এখানে এ। নিচের কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন? ঠিক আছে, কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন? আচ্ছা দেখা যাক। অক্সিজেন O2 মানে 16 ইলেকট্রন, তাহলে কে কে দিয়ে দিলাম, সিগমা ওয়ান এস টু, সিগমা স্টার ওয়ান এস টু কে, তারপরে সিগমা টু এস টু, সিগমা স্টার টু এস টু, সিগমা টু পি জেড, যদি জেডটা মলিকুলার অ্যাক্সিস হয়, পাই টু পি এক্স টু, পাই টু পি ওয়াই টু, পাই স্টার টু পি এক্স, পাই স্টার টু পি ওয়াই। আচ্ছা তাহলে 6, 8, 10, 12, 14, তাহলে আর দুটো, তার মানে একটা একটা করে থাকবে হুন্ডার নীতি অনুসারে। তাহলে এখানে বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার হবে, বন্ডিং হচ্ছে 8টা, অ্যান্টি বন্ডিং 4টে টোটাল। তাহলে দুই অক্সিজেনের। আচ্ছা এইবার এখানে একটু ট্রিকি একটু জিনিস মনে রাখবে, বারবার ইলেকট্রন এমও ইলেকট্রনিক কনফিগারেশন লেখার দরকার নেই। যদি আমার ইলেকট্রন অ্যাড হয় O2 মাইনাস, তাহলে 17 ইলেকট্রনস হবে। তাহলে ইলেকট্রনটা অ্যাড হলে কোথায় অ্যাড হবে? এক্সট্রা ইলেকট্রন অ্যান্টিবন্ডিং এ, অ্যান্টিবন্ডিং এ হলে অ্যান্টিবন্ডিং ইলেকট্রনের সংখ্যা বাড়বে, তাহলে বন্ড অর্ডার কি হবে? কমবে। কতটা কমবে? একটা ইলেকট্রন বললে 0.5 পরিমাণ কমবে। তাহলে এখানে বন্ড অর্ডার হবে 1.5, ঠিক আছে। আচ্ছা O2 2 মাইনাস, 18 ইলেকট্রনস, তাহলে এখানে বন্ড অর্ডার কি হবে? দুটো অ্যাড হয়েছে, তাহলে দুটোই অক্সিজেনের রেসপেক্টে কোথায় হয়েছিল? পাই স্টার টু পি এক্স, পাই স্টার টু পি ওয়াইতে, তাহলে আরো 0.5 কমে যাবে O2 মাইনাসের তুলনায়, অন হয়ে যাবে। আচ্ছা এইবার
বের করতে হবে O2 প্লাস, তাহলে এখানে 15 ইলেকট্রনস, তাহলে বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার হবে, দেখো লক্ষ্য করো এখানে ইলেকট্রন বের করলে সর্ববহিস্থ কক্ষ থেকে মানে পাই স্টার 2p y বা পাই স্টার 2px থেকে বেরোবে যে কোনো একটা থেকে, তাহলে একটা অ্যান্টিবন্ডিং ইলেকট্রন কমে গেল, তাহলে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন কমে যাবে মানে কি বন্ড অর্ডার বেড়ে যাবে, কতটা বেড়ে যাবে? 0.5 পরিমাণে, তাহলে এখানে বন্ড অর্ডার কত হবে? 0.5। তাহলে এইবার মাথায় রাখবে বন্ড অর্ডার আর বন্ড লেন্থ, বন্ড অর্ডার যত বাড়ে বন্ড লেন্থ তত কমে। তাহলে এখানে কি বলেছে, বন্ড অর্ডার না বন্ড লেন্থ? এখানে বলেছে বন্ধন দৈর্ঘ্য, তাহলে বন্ধন দৈর্ঘ্য কোথায় সর্বনিম্ন হবে? বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন হবে বন্ড অর্ডার যেখানে সব থেকে বেশি, তাহলে এইটা O2 প্লাস, O2 প্লাসে বন্ধন দৈর্ঘ্য সর্ব। আচ্ছা, এফসিসি একক কোষের প্যাকিং দক্ষতা, এটা 74% জানো। স্কটকি এবং ফ্রেঙ্কেল উভয় ত্রুটি দেখা যায় কোন ক্লাসে? এটা AGBR ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সম উষ্ণতায় কোনটির গড় বর্গবেগের বর্গমূলের মান সর্বাধিক? আচ্ছা, এইটা একটা বলে দিই, এটা গড় বর্গবেগের বর্গমূল মানে কত দাগ, CRMS ভেলোসিটি, এটার মানটা কি? √3RT/m। তাহলে টেম্পারেচার যদি সেম থাকে তাহলে m CRMS-টা T যদি ফিক্সড হয়ে যায় তাহলে CRMS এর সাথে √m এর ব্যস্ত সম্পর্ক, তাই তো? তাহলে m যত বাড়বে CRMS তত কমবে, তাই তো? তাহলে কি বলেছে প্রশ্নে? বলেছে সর্বাধিক হবে, তাহলে যার m কম, তাহলে এখানে m দেখেই দেখো, m ক্যালকুলেট করে দেখো, হাইড্রোজেনের সব থেকে কম, তাহলে m যার কম হবে বর্গবেগের বর্গমূলটা তার বেশি হবে। উচ্চ চাপে বাস্তব গ্যাসের সংনম্যতা গুণকের মান, আচ্ছা দেখা যাক, আগে ভ্যান ডের ওয়ালস সমীকরণটা লেখা যাক, তারপরে p প্লাস n স্কোয়ার a বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু nRT। যদি 1 মোল গ্যাস কনসিডার করে নিই তাহলে এটা হয়ে যাবে 1 মোল গ্যাস যদি কনসিডার করি তাহলে p প্লাস a বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়ালস টু r। তাহলে দেখো বলেছে উচ্চচাপ মানে পিটা হাই, তাহলে পিটা হাই হলে ভিটা এই a বাই ভি স্কোয়ার, এটা ক্ষুদ্র বলিয়া বর্জনীয়, এটা লো, তাই তো? অনেক লো, ভেরি লো, তাহলে পি হাই, তাহলে আমরা বলতে পারি পি অনেকটাই বড় a বাই ভি স্কোয়ারের থেকে, তাই যদি হয় তাহলে আমরা এই পি প্লাস a বাই ভি স্কোয়ার এটাকে ধরে নিতে পারি রাইট। তাহলে ওই সমীকরণে বসিয়ে দিই এই সমীকরণটায়, তাহলে পি ইন্টু ভি মাইনাস বি ইকুয়ালস টু RT, তাহলে পিভি পিপি ইকুয়ালস টু RT। এবার RT দিয়ে উভয় দিকে ভাগ করে দিলাম, তাহলে পিভি বাই RT বিপি বাই RT দ্যাট ইজ 1, তাহলে পিভি বাই RT ইকুয়ালস টু 1 প্লাস বিপি বাই RT। তাহলে এইটাই তো সংনম্যতা গুণক 1 মোল গ্যাসের ক্ষেত্রে, জেড ইকুয়ালস টু বিপি বাই RT, ঠিক আছে? তাহলে এটাই সংনম্যতা গুণক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর 1 প্লাস বিপি বাই RT, 1 প্লাস বিপি বাই RT, 1 প্লাস বিপি বাই RT, অপশন পি
1+BP/8। একটি জলের অণু সর্বাধিক কতগুলি হাইড্রোজেন বর্ণনা করতে পারে? 4টি। চতুস্তলে কিভাবে বিন্যস্ত হতে পারে? বরফের স্ট্রাকচারটা দেখে নিই। বরফের যে হাইড্রোজেন বন্ডিং হয়। আচ্ছা, নিচের কোনটি সমযোজী চরিত্র সর্বাধিক হবে? দেখো এখানে যেটা ব্যাপারটা, নিচের কোনটি সমযোজী চরিত্র সর্বাধিক হবে, এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে লিথিয়ামটা কমন, এখানে অ্যানায়নটা ডিফার করছে, তাহলে অ্যানায়ন F-Cl-Br-I-, তাহলে অ্যানায়নের আকার যত বাড়বে তত পোলারাইজেবিলিটি বাড়ে, আর যত বেশি পোলারাইজেবিলিটি বাড়ে তত সমযোজী চরিত্র বাড়ে, তাহলে অ্যানায়নের আকার সবথেকে কোথায় বেশি? I-এ, তাহলে তার সমযোজী চরিত্র এখানে বেশি হবে, তাহলে ফাজান্স রুল। কোনটির তাপীয় স্থায়িত্ব সর্বাধিক? এটা অনেক রকম ভাবে করা যায়, ফাজান্স রুল দিয়ে ভাবা যেতে পারে, ল্যাটিস এনার্জির রেসপেক্টে ভাবা যেতে পারে। দেখো বেরিলিয়াম থেকে, এটা আমি একরকম ভাবে বলে 27-এর দাগ, তাই না? বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট। এটা দেখো এখানে যত বেশি আয়নীয় চরিত্র হবে তত ল্যাটিস এনার্জি বেশি হবে, তত কিন্তু তাদের থার্মাল স্টেবিলিটি বেশি হবে। মেন কথা ল্যাটিস এনার্জি যার ক্ষেত্রে বেশি, তার ক্ষেত্রে অর্থাৎ রেডিয়াস রেশিও যেখানে বেশি হবে তার থার্মাল স্টেবিলিটি বেশি হবে। তাহলে অনেক রকম ভাবে রেডিয়াস রেশিও দিয়ে ভাবা যেতে পারে, ল্যাটিস এনার্জি দিয়ে ভাবা যেতে পারে, অথবা ফাজান্স রুল দিয়ে দেখতে হবে সমযোজী চরিত্রটা কোথায় কম, তাই তো? তাহলে আমরা ফাজান্স প্রিন্সিপাল দিয়েই বলি, ফাই যদি বলি, তাহলে এখানে কার্বনেটটা তো সেম সবার ক্ষেত্রে কমন, তাহলে ফাইয়ের যদি অর্ডার বলি, বেরিলিয়াম 2+ আকার সব থেকে ছোট হওয়ার জন্য ফাই কিন্তু বেরিলিয়ামের সব থেকে কম হবে, 2+, এই সরি সব থেকে বেশি হবে, কারণ ফাইটা কি চার্জ বাই রেডিয়াস, চার্জ সবার সেম, তাহলে রেডিয়াস যার বেশি হবে তার ফাই কম হবে। তাহলে বেরিয়াম Ba2+ এর রেডিয়াস বেশি হওয়ার জন্য, আকার বড় হওয়ার জন্য ফাইটা কম, তাহলে ফাইটা এর বেশি, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার কোভ্যালেন্ট ক্যারেক্টার কোভ্যালেন্ট ক্যারেক্টার হবে PeCO3, তারপরে পরপর তাহলে আয়নিক ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাটিস এনার্জি কার বেশি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি যার বেশি হয় উল্টোটা, তাহলে এটার থার্মাল স্টেবিলিটি সব থেকে বেশি হবে, বেরিয়াম কার্বনেট। তাহলে এখানে উত্তর হবে বেরিয়াম কার্বনেট। এটা অনেক রকম ভাবে ভাবা যায়, ফাজান্স প্রিন্সিপাল দিয়ে, রেডিয়াস রেশিও দিয়ে, ল্যাটিস এনার্জি দিয়ে, অনেক ভাবে ভাবা যায়, কিন্তু যাই ভাববে সব একই জায়গায় এসে এন্ড আপ হবে। তাহলে বেরিয়াম কার্বনেট BaCO3 তাপীয় স্থায়িত্ব সর্বাধিক। মুক্ত অবস্থায় সবচেয়ে দুর্বল বিজারক সেটা হচ্ছে লিথিয়াম, ঠিক আছে? আর যদি দ্রবণে বলা হয় সব থেকে স্ট্রং হবে লিথিয়াম, সেটা রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দিয়ে ব্যাখ্যা করা হয়, সেটা আলাদা জিনিস, ঠিক আছে? আর মুক্ত অবস্থায় যদি বলা হয় তাহলে গ্রুপের উপর থেকে নিচে বৃদ্ধি পায়, সিজিয়ামের সব থেকে বেশি বিজারণ ধর্ম আছে আর লিথিয়ামের কম। কিন্তু যদি দ্রবণে বলা হয়, দ্রবণে বললে কিন্তু লিথিয়ামের কিন্তু দুর্বল হবে না, তখন কিন্তু লিথিয়াম সব থেকে স্ট্রং হয়ে যায় দ্রবণে। আচ্ছা, সলভে পদ্ধতিতে কোনটা উৎপন্ন করা হয়? Na2CO3, প্রথমে NaHCO3 উৎপন্ন করা হয়, তারপরে তার তাপ দিলে Na2CO3 উৎপন্ন হয়, সলভে পদ্ধতি। আচ্ছা, 30-এর দাগ, নিচের কোনটির বিয়োজনে NO2 উৎপন্ন হয়? এখানে দেখো আমি একটু বলে দিই, গ্রুপ 1 যারা আছে, MnO3 এর ক্ষেত্রে
তাহলে এদের ক্ষেত্রে যেটা হয় আর কি, MnO2 আর অক্সিজেন উৎপন্ন হয়, ঠিক আছে। কিন্তু এখানে এমটা কি, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, এরা কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে কি হয়, লিথিয়ামের ক্ষেত্রে যেটা হয়, লিথিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে Li2O, NO2 আর অক্সিজেন উৎপন্ন হয়। যে নাইট্রোজেন, বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা এক্সেপশন। কেন এক্সেপশন, তারও কারণ আছে। কারণ এদের মধ্যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক আছে, ডায়াগোনাল রিলেশনশিপ আছে। সেই জন্য ম্যাগনেসিয়াম যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, একই রকমভাবে লিথিয়ামও নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। অন্যরা সেটা করতে পারে না এই গ্রুপের, মানে লিথিয়াম যে গ্রুপে আছে, গ্রুপ 1, তাদের পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, এরা কিন্তু অক্সিজেন উৎপন্ন করে, কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারে না। নাইট্রোজেন ডাইঅক্সাইড এই গ্রুপ 1-এর নাইট্রেটের মধ্যে লিথিয়াম নাইট্রেটটাই নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারে। আমি ব্যালেন্স করলাম না, রিয়াকশনে কি উৎপন্ন হয় সেটা লিখলাম আর কি। ব্যালেন্স নিজেরা করে নিও, বইতেও পেয়ে যাবে। তাহলে এটা লিথিয়াম নাইট্রেট হবে। আচ্ছা, অজৈব বেঞ্জিন, অজৈব গ্রাফাইট। অজৈব বেঞ্জিন বলা হয় B3N3H6, অর্থাৎ বোরাজিনকে বা বোরাজোলকে। আর বোরন নাইট্রাইড, BN, এটাকে বলা হয় অজৈব গ্রাফাইট। ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। সবই ইম্পর্টেন্ট দিয়েছি আমি, নিজের হাতে করা কোয়েশ্চেন। আর প্লাস 1 জারণ অবস্থার স্থায়িত্বের সঠিক ক্রম, এটা ইনার্ট পেয়ার এফেক্ট দিয়ে বৃদ্ধি পাবে। দেখো কোন একটা গ্রুপ যদি ইনার্ট পেয়ার এফেক্ট যদি বলি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এটা গ্রুপ 30। তাহলে গ্রুপের উপর থেকে নিচে ইনার্ট পেয়ার এফেক্টটা বাড়তে থাকে। গ্রুপের উপর থেকে নিচে গেলে ইনার্ট পেয়ার এফেক্টটা বাড়তে থাকে। তাহলে সব থেকে বেশি ইনার্ট পেয়ার এফেক্ট প্রমিনেন্ট হবে ইন্ডিয়াম বা থ্যালিয়ামের ক্ষেত্রে, তাই তো। তাহলে ইনার্ট পেয়ার এফেক্টের জন্য কি, এদের যোজ্যতা 3 দেখানোর কথা, অর্থাৎ এরা +3 জারণ অবস্থা দেখানোর কথা, কিন্তু ইনার্ট পেয়ার এফেক্ট যদি দেখা যায় তাহলে এরা +1 দেখাবে। তাহলে +1 সব থেকে বেশি দেখাবে কে, এই থ্যালিয়াম। থ্যালিয়াম কিন্তু সব থেকে বেশি +1 দেখানোর চেষ্টা করবে, তাই তো। অর্থাৎ +1 জারণ অবস্থা থ্যালিয়ামের সব থেকে স্টেবল। তাহলে ইনার্ট পেয়ার এফেক্টের জন্য, মাথায় রাখতে হবে, ইনার্ট পেয়ার এফেক্টের জন্য বোরন থেকে থ্যালিয়ামের দিকে +1 জারণ অবস্থার স্থায়িত্ব বৃদ্ধি পায়, কারণ এটা ইনার্ট পেয়ার এফেক্টের জন্য হয়। আর থ্যালিয়াম থেকে বোরনের দিকে +3 জারণ অবস্থার স্থায়িত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে +1 জারণ অবস্থা স্টেবিলিটির কি হবে দেখা যাক এখানে, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, অপশন, ঠিক আছে। আচ্ছা, ডাইবোরনে সেতু বন্ধনের জন্য ব্যবহৃত ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা, এখানে মোট ইলেকট্রনের সংখ্যাটাই বলা হয়েছে ডাইবোরেন। এখানে ব্রিজ বন্ড দুটো আছে, তাই তো। উপরে এইটা একটা ব্রিজ বন্ড, এটা একটা ব্রিজ বন্ড। এইগুলোকে বলা হয় 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। 3টে সেন্টার মানে বোরন, হাইড্রোজেন, বোরন যুক্ত, কিন্তু 2টো ইলেকট্রন দিয়ে, তাই তো, হাইড্রোজেন ব্রিজ বন্ড, ঠিক আছে। ব্যানানা বন্ড বা কলা বন্ধন যাই বলে সেইগুলো বলা হয় আর কি। তাহলে এইখানে এক একটা ব্রিজ যে বন্ড বা কলা বন্ধনে 2টো করে ইলেকট্রন, তাহলে এখানে টোটাল ডাইবোরেনে কটা আসে, 2টো প্লাস 2টো মানে 4টে, 2 প্লাস 2 মানে 4 ইলেকট্রন আসে, ঠিক আছে। তাহলে একটা যদি মানে একটা যদি ব্যানানা বন্ড কনসিডার করি, তাহলে 2টো ইলেকট্রন, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, কিন্তু এখানে 2টো ব্যানানা বন্ড আছে, তাহলে টোটাল কটা হবে ইলেকট্রন, 2 প্লাস 2 মানে 4, ঠিক আছে। কনসেপ্টে ভুল করলে হবে না। তাপগতীয়ভাবে কোনটি কার্বনের সর্বাপেক্ষা সুস্থিত রূপ, সেটা হচ্ছে গ্রাফাইট। এটা একদমই
ঠিক দাগিয়েছে। আচ্ছা, গ্রাফাইট। আচ্ছা, বিবৃতি 1, SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয় কিন্তু CCl4 হয় না, একদম সঠিক কথা। বিবৃতি 2, SiCl4 তড়িৎযোজী কিন্তু CCl4 সমযোজী। দুটোই সমযোজী, দুটোই সমযোজী এখানে। তার মানে বিবৃতি 1টা সত্য কিন্তু বিবৃতি 2টা সত্য না, তাই তো? আহ, এটা অপশন সি হবে। হুম, সঠিক, 1টা সঠিক বিবৃতি। এর কারণটা অ্যাকচুয়ালি কি? কারণ সিলিকনে ভেকেন্ট ডি অরবিটাল আছে কিন্তু কার্বনে ভেকেন্ট ডি অরবিটাল নেই, সেই জন্য সিলিকনে জল দ্বারা অ্যাটাক হতে পারে কিন্তু কার্বনে সেই জল দ্বারা অ্যাটাক হয়ে আর্দ্র বিশ্লেষিত হতে পারে না। অর্থাৎ সেটা হচ্ছে গল্পটা পুরোটাই ভেকেন্ট ডি অরবিটাল দিয়ে। সিলিকনে ভেকেন্ট ডি অরবিটাল থাকে কিন্তু কার্বনে ভেকেন্ট ডি অরবিটাল থাকে না। ঠিক আছে? আচ্ছা, লুইস অ্যাসিডিটির সঠিক ক্রম এটা একদম ওই ব্যাক পাই বন্ডিং দিয়ে ব্যাখ্যা। ব্যাক পাই বন্ডিং যেখানে সবথেকে ভালো হবে সেটা হচ্ছে BF3 তে। আর ব্যাক পাই বন্ডিং যত ভালো হবে, মনে রাখতে হবে, ব্যাক পাই বন্ডিং যত ভালো হবে তত কিন্তু লুইস অ্যাসিডিটি কম হবে। তাহলে ব্যাক পাই বন্ডিং বলতে অ্যাকচুয়ালি বোরনের যে খিদেটা আছে অর্থাৎ ইলেকট্রন যে ডেফিসিয়েন্সিটা আছে সেটাকে কি করে ব্যাক পাই বন্ডিং এর মধ্যে পূরণ হয়। তাহলে ব্যাক পাই বন্ডিং যদি ভালো হয়ে যায় তাহলে খিদেটা বেশি বেশি পূরণ হয়ে যাচ্ছে, তাহলে খিদে কোথায় থাকছে? যেখানে ব্যাক পাই বন্ডিং কম হচ্ছে তাহলে ব্যাক পাই বন্ডিং কোথায় কম হবে? যেখানে সাইজ মিসম্যাচ হবে। বোরন মানে 2p আর আয়োডিন মানে 5p গল্প, তাহলে সেখানে ওভারল্যাপিংটা বা রেজোনেন্স জিনিসটা যেটা ব্যাক পাই বন্ডিং ওটা ভালো হবে না। তাহলে ব্যাক পাই বন্ডিংটা যেখানে সব থেকে খারাপ হয় সেখানে লুইস অ্যাসিডিটি সব থেকে বেশি হয়, সেই অনুযায়ী ব্যাক পাই বন্ডিং এর কনসেপ্টে অপশন এ। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত এই মক টেস্টটার যে ফাইনাল মক টেস্টটা নিয়েছিলাম আমি, তার আনসার কি দিয়ে দিলাম। এটা আমার ছাত্রছাত্রীদের তো উপকার হবে, প্লাস আরও যারা আমার চ্যানেলকে যারা ফলো করে তাদেরও উপকার হবে। ঠিক আছে? এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন পাওয়া যাবে বা এই কনসেপ্টের যে কনসেপ্টগুলোতে করানো হলো সেটা। ঠিক আছে? এইগুলোর উদ্দেশ্য হচ্ছে এটা নয় যে এখান থেকেই কোয়েশ্চেন আসবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইগুলো সলভ করতে গেলে যে কনসেপ্টগুলো কাজে লাগছে সেই কনসেপ্টগুলো মাথায় রাখলে যে ধরনেরই কোয়েশ্চেন দিক না কেন এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য যে কনসেপ্টটা কাজে লাগছে সেটা কিন্তু করা যায় আর কি। একটু মাথা খাটালে বা একটু বুদ্ধি খাটালেই কিন্তু MCQতে ভালোই নাম্বার পাওয়া যায়। ঠিক আছে? বইটাকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, বেশি বেশি কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে নিজে নিজে, তাতেই কিন্তু অনেকটা ডেভেলপ হবে আর কি। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।